রাশেদের কথা শুনে তো মনে হচ্ছে যে সে ইলেকশন করবে না। এত ভীতিকর, এত অবিশ্বাস নিয়ে সে নির্বাচনে কীভাবে অংশ নেবে? আসলে ঘটনাটা হয়েছে কি, আমি আপনাকে বলি, আপনি সব ধরনের কথা শুনবেন এই সরকারের বিরুদ্ধে। যেমন বিএনপি বলছে সব জামাত নিয়োগ দিয়ে দিয়েছে, জামাত বলছে সব বিএনপি নিয়োগ দিয়ে দিয়েছে, আবার বলছে যে সব ফেসিবাদ নিয়োগ দিয়ে দিয়েছে। মানে তার মানে হচ্ছে ভ্যারাইটিস কমপ্লেন আপনি শুনবেন। তো এই ভ্যারাইটিস কমপ্লেনটা কেন? কমপ্লেনটা হচ্ছে এই জন্য যে এই সরকারের কাছে আমি এখন আসলে কোনো প্রত্যাশা করা বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়ে দিয়েছি? আপনি দেখবেন ওই যে বাবা তার কোনো একটা সন্তানকে অনেক চেষ্টা করে একটা কাজ করতে করতে একটা সময় তার উপর আর আশা ছেড়ে দেয়। এই সরকারের এফিসিয়েন্সি লেভেলের যেটা হাইয়েস্ট, এটা আমি মনে করি আমরা দেখে ফেলেছি। এর বেশি এই সরকারের কাছে আর পাওয়ার মতো কিছু না। আপনি কতটুকু হ্যাপি এই এফিসিয়েন্সিতে? না, আমি তো হ্যাপি না, কিন্তু কথা হচ্ছে আমাদের কাছে অল্টারনেটিভ কি আছে? অল্টারনেটিভ তো দেখাই যেত। আমি তো সেটাই বলছি। আমি কিন্তু ডক্টর ইউনূসকে বলেছি, একজন উপদেষ্টার কাছে কয়েকটি করে মন্ত্রণালয় আমি এবং বলি তারা যে সময় দিতে পারছেন না। আমি বলি যে রাশেদ এখানে সমালোচনা করছে না, কিন্তু ডক্টর ইউনূসের সাথে সামনে গিয়ে সেই প্রথম ছবি তোলে, প্রথম ছবিটা সেই তোলে পাশে গিয়ে। সমস্যাটা হচ্ছে এখানে যে না সমালোচনা করছো, কিন্তু তোমরা কেউ বলো না। একই কথাই সমালোচনা। না আমি সেটা বলছি না, আমি বলছি প্রফেসর ইউনূসকে কিন্তু আমি বলেছি যে স্যার আপনি পদত্যাগ করে চলে আসেন। উনি যেদিন পদত্যাগ করার আগ্রহ প্রকাশ করেছিলেন সেদিন কিন্তু সবাই গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছে না আপনি পদত্যাগ করুন। আমরা করি নাই ভাই, আমরা বলেছি যে স্যার আপনি পদত্যাগ করে চলে আসেন। কারণ আমি এটা ফিল করেছি ওনাকে যতগুলো কথা আমরা বলেছি কোনোটাই উনি বাস্তবায়ন করেন নাই। ঠিক আছে, ওনার যে ফেলিওর প্রথম হচ্ছে উনি কোনো ধরনের হোমওয়ার্ক করেন নাই। উনি এই ক্ষমতায় আসার পরে এই রাষ্ট্রটা কিভাবে চালাবেন, এই রাষ্ট্রের সংকটটা কি, সেটার জন্য উনি কোনো হোমওয়ার্ক করেন নাই। ঠিক আছে, দেখেন আমার কথা আপনি ভুল বুঝবেন না। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এবং সবার প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও এই অভিযোগ আমরা শুনেছি যে তিনি কাছের মানুষজনকে যাদেরকে চিনেন তাদেরকে শুধু দায়িত্ব দিয়েছেন। ভাই রে, আপনি 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 আমাকে ডাকেন কেন এই টকে? আপনি আমাকে চিনেন বলেই তো ডাকেন। না আমি আপনার মন্তব্য, আপনার পজিশন, আপনি যে কাজ করছেন সেটার জন্য আমি আপনাকে ডাকি। ভালো কথা বলতে পারে যাকে আপনি চিনেন না তাকে তো আপনি ডাকেন না। না সে নিশ্চয়ই সেরকম দায়িত্ব পালন করছে না। আপনি যদি দলের চেয়ারম্যান, আপনি সেটাও তো শুনেন। কথা হচ্ছে সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি। প্রফেসর ইউনূসকে আমরা এসে বসিয়েছি তো এখানে, উনি তো আগ্রহ প্রকাশ করেন, উনি কোনো দরখাস্ত করেন নাই। উনি দেশের বাইরে ছিলেন এবং যেটা পৃথিবীর ইতিহাসে বিরল যে 3 দিন ওনার জন্য আমরা ওয়েট করেছি। তাহলে আমরা কেন আমাদের মধ্য থেকে কাউকে তো আমরা পাই নাই? আমাদের এতগুলো পলিটিক্যাল পার্টিকে যখন যার ক্যান্টনমেন্টে তারা গিয়েছে তখন তো কেউ তারা দায়িত্বটা নেয় নাই। বলা উচিত ছিল যে ঠিক আছে আমরা পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্ব নিলাম, আমরা এই চিন্তা করছি। বলেন এখন কথা হচ্ছে তিনি তার সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছেন, আপনি বলতে চাইছেন, এবং তিনি যাদের উপর নির্ভর করতে পারেন তাদেরকে টেনে এনেছেন। কিন্তু আপনারা কতটুকু তাকে পরামর্শ দিয়েছেন যে আসলে প্রথম যেদিন ওনার সাথে আমাদের দেখা হয়েছে প্রথম দিনে আমরা অনেক দল লিখিত পরামর্শ দিয়েছি। ঠিক আছে, আমি আপনাকে বলি সমস্যা হচ্ছে উনি নিজেও স্বীকার করেছেন যে আমি রাজনীতির লোক না। আপনি ওনার বক্তব্য দেখেন, ওনার বক্তব্য আছে তো, উনি বলেছেন আমি এটা বুঝি না, এটার লোক আমি না, আপনারা আনছেন আপনারা করবেন, আমি ফ্যাসিলিটেটর। রাষ্ট্র সরকার কখনো ফ্যাসিলিটেটর হয় না। ঠিক আছে, বলার পরে আমি এখনো বলি, আমি কিন্তু এখনো আশঙ্কা করি প্রফেসর ইউনূস রিজাইন করবেন। আজকে আপনাকে এই দর্শকদেরকে সাক্ষী রেখে বলছি, প্রফেসর ইউনূস রিজাইন করবেন এবং এই রিজাইন করার পরে আপনি দেখবেন এই রাজনৈতিক দলগুলো কি করে। আপনাকে আমি এটা বললাম, যারা আজকে ওই নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, যারা আগে না পরে নির্বাচন নিয়ে ঝগড়া করছেন না, তাদের অবস্থা কি হয় আপনি আমাকে দেখেন। আমি এই জন্যই বলছি যে আপনার যখন একটা মানুষ অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে গেলে তার জীবন কি থেমে থাকে? সে তো ওই চোখ হারিয়েও তো জীবন চালায়। আমাদের রাষ্ট্রটা এইভাবে আমরা সব হারিয়ে ফেলেছি, আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো লোক নাই, যার কারণে প্রফেসর ইউনূসের মতো একটা লোকের কাছেই আমাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। এখন উনি যতটুকু পারে অতটুকু হয় মানতে হবে, আদারওয়াইজ রাশেদকে বসাইতে হবে অথবা ওনাকে নিয়ে বসাইতে হবে, অথবা আপনি যদি আগ্রহী থাকেন আমাকে তো কেউ বসাবে না, আমাকে কেউ বসাবে না, বুঝছেন? উপদেষ্টাদের কাছে সবথেকে প্রিয় পাত্র কিন্তু মঞ্জু ভাই। আমার কাছে পার্সোনালি কয়েকজন উপদেষ্টা বলেছে যে মঞ্জু ইজ এ পারফেক্ট ম্যান, দেখছেন রাজনীতিটা বোঝে। তাহলে আপনি তদবির করবেন মঞ্জু ভাইকে বসানো উচিত। এবং আমাদের প্রধান উপদেষ্টা খুব স্নেহ করেন মঞ্জু ভাইকে। আমি আপনাকে বলবো, প্রফেসর ইউনূসকে আমি বলেছি স্যার আপনি রিজাইন করেন, আপনি চলে আসেন, অন্যরা এটা চালাক, আপনি আসেন যদি আপনি সংস্কারের ব্যাপারে সিরিয়াস। আচ্ছা, আমরা কি এরকম কোন পরিস্থিতির দিকে তাহলে যাচ্ছি কিনা শাখাতুদ্দিন শান্ত, যেখানে আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম যে ভেতরের খবর জানেন, ওই যে সংস্কার বাস্তবায়ন পরিষদ 270 দিনে
এই বিষয়টা আপনাদের আপনি সঙ্গে ওই আলোচনা প্রশ্নটা করেছি। জেসিন করেন, আমি বলতে চাচ্ছি হ্যাঁ, শুনেন, DLF এর ফর্মে যে এখানে একটা জিনিস খেয়াল 100 রাখতে দিনের হবে, মধ্যে করতে হবে। ঐকমত্য কমিশন যেটা দিয়েছে এটা সিদ্ধান্ত না, এটা ওনারা একটা প্রস্তাব দিয়েছেন, সুপারিশ দিয়েছেন। Okay. সো এখানে বিষয়টা এমন না যে ওনারা যা লেখা হয়েছে তা এখানে, ওনারা ডিটেইলস শুনেছেন বক্তব্য সবাই। আমাদের তো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছি পরে, দুটো পার্ট, একটা হচ্ছে জুলাই সনদ, আর একটা হচ্ছে সনদটা কিভাবে বাস্তবায়িত হবে। সনদে স্বাক্ষর হয়ে গেছে, সনদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, নোট অফ ডিসেন্ট গুলো আছে, সেগুলো লিখিত হয়েছে, প্রপারলি হয়েছে, হওয়ার পরে আমরা স্বাক্ষরের জন্য একমত পোষণ করেছি। শেষ করে দিতে হবে সাখাওয়াত হোসেন সাহেব, আরেকদিন আপনার তুলবেন কাছে এটা বলবো। আপনার কাছে সুতরাং আমি ওইটা শুনতে হচ্ছে চাই একটা যে প্রস্তাব, ওটা এমন না সিদ্ধান্তটা এখন পাবেন আপনারা। প্রস্তাবটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেয় করেছে 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 এইটা আলোচনা করেছে গোপনে? না না, গোপনে না, ওখানে আলোচনা হয়েছে, এক একজন এক একটা প্রস্তাব দিয়েছে, ওনারা লিখে নিয়েছেন। না, ওনারা এই এজন্য যে যেটা করেছেন। বাস্তবায়ন পরিষদ হবে 270 দিনে হ্যাঁ, এটা প্রস্তাব দিয়েছে। এগুলো এগুলো আলোচনা এগুলো হয়েছে বলে আমার না মনে না, নাই। এগুলো প্রস্তাব এসেছে। তাহলে হয়তো অভ্যন্তরীণ না না না, প্রকাশ্যে অভ্যন্তরীণ আসেনি। না। আরে ভাই লেখা আছে তো, টেলিভিশনে ফুটেজ আছে তো, তুমি বললে হবে নাকি? না, আমরা প্রস্তাব বলা দিয়েছিলাম যে শুনেন, প্রথম অধিবেশনে, আমাদের এই প্রস্তাব ছিল প্রথম অধিবেশনে। শোনো, কেউ বলছে প্রথম অধিবেশনে, কেউ বলছে সংসদকে দ্বৈত ক্ষমতা দিতে হবে, শুনো নাই তুমি সেটা? তুমি না থাকলে তুমি শুনবে কোত্থেকে? আমি তো বললাম যে সংসদকে দ্বৈত ক্ষমতা দিতে হবে, এটা তো ঠিক সংসদকে আছে। দ্বৈত ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিছে ওখানে অনেকে, সংসদকে তো দ্বৈত ক্ষমতা দেওয়া হয়েছে না। কিন্তু ঠিক আছে, সাংবিধানিক পরিষদ আমরা গঠনের শেষ কথা করে একই ছিল কথা, না। একই কথা। দেব, আমাদের সময় নেই। বিএনপি যারা অংশগ্রহণ করেছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তাদের সাথে আসলে এই আলাপটা হয়েছিল কিনা। আপনি জানার আপনি দরকার হয়তো- নাই, আপনি না না, বিএনপি টেলিভিশনে স্টেটমেন্ট করেছে, মহাসচিব যে স্টেটমেন্ট করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, লিখিত দিয়েছেন, সেখানে বলছেন তা এটা যে একেবারেই 270 নতুন। দিনের মধ্যে যে না, এটা এই বাস্তবায়িত যে হয়ে যাবে, সংস্কার বাস্তবায়ন পরিষদ হবে, একই এমপিদের নিয়ে এরকম পরিষদ হবে, 270 দিনের মধ্যে করতে হবে, না করলে এটা বাস্তবায়িত হয়ে গেছে বলে ধরে নিতে হবে, এর কিচ্ছু আলোচনা নেই বিএনপি। না ডাক্তার সাহেব, তো আপনি তো কিন্তু- বুঝছেন না, আপনি তো প্যাঁচটা না বুঝে কথা বলতেছেন। কথা হচ্ছে যে এটা তো সিদ্ধান্ত না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সিদ্ধান্ত তো হয় নাই সেখানে কিছু, না, সেখানে তো আলোচনা হয়েছে। আমি ধরেন ওইটাই আপনি একটা জিজ্ঞেস জিনিস খেয়াল করেছি, করেন, বলেছি এই প্রস্তাবটাও কি আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা? ভাইরে আমাদের সাথে আলোচনা তো ওখানে প্রকাশ্য হয়েছে, আলোচনা তো গোপন না, কিছু এই না। বিষয়ে হয়েছে কিনা? হয়েছে তো, পার্লামেন্টকে দ্বৈত ক্ষমতা দেওয়ার জন্য সেখানে প্রস্তাব এসেছে। এই আপনার থেকে শুনলাম বিএনপি বা অন্য আমার কারো থেকে কাছ শুনবেন থেকে কেন ভাই? আপনি শুনলেন। টেলিভিশন দেখেন না কেন? হ্যাঁ। আপনি সেখানে সংস্কার কমিশনের মিটিং হয়েছে, আপনি সেটা খুঁজে দেখেন। বিএনপিটাও বিশ্বাস করার দরকার কি, আমারটাও বিশ্বাস করার দরকার কি? টেলিভিশনে তো লাইভ হয়েছে, সেখানে দেখেন।